গুছিয়ে নেওয়ার শাসন। তো এই শাসন আমলে আমরা অনেক লোকেই কথা বলেছে, কেউ অনেকেই জেলে গেছে। তখন আমরা একটা নির্বাচন যে দরকার, দেশে যে অনির্বাচিত সরকার থাকলে দেশ যে এগুচ্ছে না, দেশে একটা নির্বাচন হওয়া দরকার এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলে দেশটা আরো ভালোভাবে চলতে পারবে। কারণ ডক্টর ইউনূসের কাছে কিন্তু প্রত্যাশা ছিল মানুষের, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারও থাকতে পারে, আমরাও থাকতে পারে, ছিলই বলি, আমাদেরও ছিল এবং ব্যাপক জনগণের ছিল, অনেক মানুষের প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণে তারা তো পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তো ওই যখন ব্যর্থতার আমরা দেখতে শুরু করলাম এবং যা কিছু ঘটতে শুরু করলো, তখন আমাদের কাছে মনে হলো যে না, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে মানুষের যে স্বপ্ন, মানুষের যে প্রত্যাশা, এগুলো পূরণ হবার নয়। তখন আমরা তো নির্বাচনের কথা বললাম, মবের বিরুদ্ধে কথা বললাম, তার রাজনৈতিক স্বার্থের কথা বললাম, তিনি যেসব করা শুরু করলেন তার ব্যক্তি স্বার্থে, সেগুলোর সমালোচনা করলাম। এবং এই কারণে হয়তো তারা যারা ছিলেন, কিচেন ক্যাবিনেট বলতে পারেন, প্রেস উইং বলতে পারেন, আমি তো জানি না আসবে, কারণ আমার কারোর সাথেই কথা হয়নি যে কেন আমার উপরে এই খড়ক নেমে আসলো। তো অনেকেই আমাকে বলেন যে আপনি টক শোতে অনেক কথাবার্তা বলছেন, আওয়ামী লীগের কথা বলছেন, ইনক্লুসিভ রাজনীতির কথা বলছেন, হ্যাঁ, কোনো দল নিষিদ্ধ করা যাবে না, এইসব বলেছেন। এসব কারণে হয়তো আপনার উপরে খড়ক নেমে এসেছিল। যাই হোক, আমি তো বাইরে আছি, কেউ কেউ বাইরে আছেন, কেউ কেউ জামিন পেয়েছেন। আমরা ওই মামলার যে সন্ত্রাস দমন আইনের যে মামলা, মঞ্চ ৭১-এর একটা আলোচনা ছিল, যেখানে আপনারও যাওয়ার কথা ছিল, গিয়েছিলেন কিনা জানি না, হয়তো গিয়েছিলেন। কিন্তু সেখানে সংবিধান নিয়ে আলোচনা করার কথা ছিল, যে সংবিধানের এবং বাংলাদেশের যে সংবিধান এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ৭১-এর মুক্তিযুদ্ধ, এটা নিয়ে আলোচনার কথা ছিল। এবং এখনো তো সংবিধান নিয়ে আমরা সারাদিনই আলোচনা করছি। ৮ মাস ধরে ইউনূস সরকারও সংবিধান সংশোধন নিয়ে ঐকমত্য কমিশন যে গঠন করেছিলেন, যার প্রধান ছিলেন উনি, কিন্তু ডিফ্যাক্টো প্রধান ছিলেন ডক্টর আলী রিয়াজ, সেখানে ৮ মাস ধরে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে না। তো এগুলোতে কোনো অসুবিধা নেই, আমরা একটা আলোচনায় গেলেই অসুবিধা। তো যাই হোক, ভালোই লেগেছে, জেলটা দেখে আসলাম নতুন করে, ভালোই ভালোই লেগেছে, খারাপ লাগেনি, অ্যাকোমোডেট করতে পেরেছি। আমি সবসময় যে পরিস্থিতিতে আমাকে রাখবেন, যে পরিস্থিতি আসুক, সেটাতে আমি অ্যাকোমোডেট করার চেষ্টা করি, কারণ জীবন তো একটাই। জি, না, আর একটা কথা হলো যে আমরা সবাই তো এক দেশে বাস করি, এই দেশের যেটা বাস্তবতা, সে বাস্তবতা আমার উপর দিয়ে কিছুটা যাবে, এটাই স্বাভাবিক, তাই না? এই বাস্তবতা মানে সবাই কষ্ট করবে, আমি আরামে থাকবো, এটাও তো হয় না মাঝে মাঝে। এই যে ওটাও একটা ব্যাপার মনে আছে। আছে আমি জেলে যাওয়ার আগে আপনার সাথে কথা বলছিলাম এবং আপনাকে বলছিলাম যে আপনি কি জেলে যাওয়ার জন্য প্রস্তুত কিনা, ভাবিকে বলেছেন কিনা, বাচ্চাদের বলেছেন কিনা। কারণ তখন এরকমই মানে কিছু সোশ্যাল মিডিয়া, মানে সোকল সোশ্যাল মিডিয়া যে চালকরা, যারা বাইরে থেকে এটা পরিচালনা করেন এবং মানুষকে উত্তেজিত করেন, ইনফ্লুয়েন্সার বলে তাদেরকে, ব্যাড ইনফ্লুয়েন্সার আর কি, তারা যেভাবে কথাবার্তা বলছিল বিভিন্ন লোকের নামে, তখন আমার মনে হয়েছিল যে আপনি বোধহয় জেলখানায় যাবেন। সেই জন্য আপনাকে আমি মানসিক ভাবে রেডি করলাম, দেখা গেল আমি জেলখানায় চলে গেলাম। আমি কিন্তু প্রস্তুত ছিলাম। আমার আমার স্ত্রী আমাকে কেবল বলেছিল যে তুমি তো যাবা, ঠিক আছে, যে তুমি একটু লো কমোড ইউজ করা শিখো, এর প্র্যাকটিসটা করো, ওখানে শুনেছি। এবং আমি ওই প্র্যাকটিসটা করে নিয়েছিলাম, ওটা করে নিয়েছিলাম। এখন পারি, এখন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যাই হোক, আমরা আরেকটা প্রসঙ্গ, এই প্রসঙ্গটা এটা যদিও মানে একান্ত ব্যক্তিগত আলোচনা, আমরা এখানে এই অনুষ্ঠানে এরকম আলোচনাও করি, ব্যক্তিগত আলোচনাও করি, কারণ আমরা ব্যক্তি হিসেবে যে আমাদের উপলব্ধি, আমরা যেগুলো দেখি শুনি, সেগুলো তো সমাজের বাইরে না, আমরা ওগুলো নিয়ে কথা বলি। আমার একটা জিনিস জানার একটু আগ্রহ, আমি এটা আনিস আলমগীর আমাকে বলেছিল, যে আনিস আলমগীরকে যখন নিয়ে যাওয়ার সময় ওর সঙ্গে যে মোবাইলটা ছিল, ও নাকি সে পরে সেটা ফেরত পায়নি। তাই ভাবলাম সমস্যাটা কি, এটা হয়তো কোন একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী এখন ব্যবহার করছে, সমস্যা তো নাই কোনো। হ্যাঁ, এটা ভালো হাতেই করেছে। আপনি কি আপনার মোবাইল ল্যাপটপ যেগুলি তারা নিয়েছিলেন সেগুলি ফেরত পেয়েছেন? না, এখনো ফেরত পাইনি। তবে আপনি যেটা বললেন যে এরকম ঘটনা ঘটে যে যে যারা গ্রেফতার হন তাদের দামি মোবাইল টোবাইল থাকলে ওরা হয়তো পারিবারিক ভাবে কেউ ব্যবহার করেন, আইয়ুব সাহেবের কোনো আত্মীয় স্বজনকে দিয়ে দেন, এরকম ঘটনা ঘটে। কিন্তু এরকম ঘটনা যে 100% ক্ষেত্রে ঘটে সেরকম না। আমি যারা এই মামলার আসামি, তারা শাহবাগ থানা থেকে তাদের মোবাইল সকলকে দিয়ে দেওয়া হয়েছে, বাট আমার মোবাইল এবং ল্যাপটপ এখনো টিভির হেফাজতে আছে, মানে আইয়ুব সাহেবের হেফাজতে আছে। ওনাকে অনেকবার অনুরোধ করা হয়েছে, লোক পাঠিয়েছে, কিন্তু উনি এখনো দেন নেই মোবাইল এবং ল্যাপটপটা। যে কারণে আমার আমার যে আপনি তো জানেন না, আপনি মোবাইলের মধ্যে আমাদের এখন পুরো কম্পিউটার থাকে, সব তথ্য থাকে, যোগাযোগ থাকে, আমার কিছু লেখা যোগা ছিল সেগুলো থাকে। যে কারণে আমি আসলে একটা মানে অসুবিধার মধ্যে পড়ি, মাঝে মাঝে আপনাদের সাথে সংযোগ করতেও আমার অসুবিধা হয়। তো এখন
এটা কিছু বলার নাই। ওনাকে আরেকবার রিকোয়েস্ট করবো, বারবার রিকোয়েস্ট করবো যদি উনি দয়া করে দিয়ে দেন। বাট এটা তো দিয়ে দেওয়া উচিত, কারণ উনি প্রায় 7 মাসের মতো হয়ে গেল। আমি তো 87 দিন জেলে ছিলাম এবং জেল থেকে বাইরে হওয়ার প্রায় 4 মাস হয়ে গেল। তার মানে 7-8 মাসে ওই মোবাইল এবং আমার ল্যাপটপের যদি ফরেন্সিক করার ইচ্ছা থাকে বা ফরেন্সিক করার দরকার পড়ে, ও নিশ্চয়ই ফরেন্সিক করার জন্যই তারা নিয়েছেন। সেটা তারা 1 দিন 2 দিনের মধ্যে করে ফেলতে পারেন। এটা তো আমরা তো মোটামুটি এসব ব্যবহার করি এবং আপনিও জানেন, আমি জানি, উনারাও জানেন। সুতরাং ফরেন্সিক করে আমার মোবাইলটা তারা ফেরতই দিতে পারেন। বাট দিচ্ছেন না। হ্যাঁ, এটা একটা যন্ত্রণা। এখন এই যে বাংলাদেশের অনেক যন্ত্রণার সাথে এই যন্ত্রণা ভোগ করতে হবে। আপনি রাস্তায় বেরোবেন, তেল পাবেন না। এখন তেলের লাইনে আপনি প্রায় 6 ঘন্টা দাঁড়ানোর পরে 20 লিটার তেল নিতে হয়। আমি নিজেই একদিন আমি ড্রাইভ করি, তখন আমার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগেছিল। রাস্তায় যানজট হবে, হঠাৎ করে কি ঘটবে এটা জানি না। তো আমি এগুলোকে জীবনের অংশ হিসাবে নিয়েছি, যে জীবনের অংশ। কিন্তু মোবাইলটা আমার খুব দরকার, ল্যাপটপটা আমার খুব দরকার। এখন আমি তো আবার নতুন করে এটা কিনতে পারবো না। জি। যাই হোক, আমি একটু রাষ্ট্রীয় পর্যায়ে আসি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, মানে পররাষ্ট্রমন্ত্রী বলবো না, আমার দেশের নতুন সরকার আসার পর প্রথম একজন মন্ত্রী অফিসিয়াল একটা সফরে ইন্ডিয়া গিয়েছেন। আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা দেশ, এবং সেখানে অনেকগুলি বিষয় নিয়ে আলাপ হয়েছে। আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম যে আমাদের তো গঙ্গা চুক্তি এই বছরে শেষ হয়ে যাবে, সেটা উনি কি করবেন, সেটাও হয়তো হবে কিনা আমি জানি না। ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তেল নিয়ে আলোচনা হচ্ছে, ভিসা নিয়ে আলোচনা হচ্ছে, এবং বন্দি প্রত্যার্পণ নিয়েও বোধহয় কথা হচ্ছে। এগুলি না পত্রপত্রিকায় যতটুকু দেখেছি আর কি। তো যতটুকু আপনিও দেখেছেন, আপনার কি মনে হচ্ছে? আর দ্বিতীয়ত, আপনি কি প্রত্যাশা করেন এই সফর থেকে? ফর্মাল যৌথ ঘোষণা বলে তো এখন পর্যন্ত আমি কিছু দেখি নাই আপনার নজরে। মানে আমি তো আজকে না, সকালে আসে নাই। ফর্মাল যৌথ ঘোষণা আসে নাই। এই সফরটার ব্যাপারে দুটো ইম্পর্টেন্ট জিনিস হলো, প্রথম আমরা একটা শুভেচ্ছা সফর চেয়েছিলাম মরিশাস যাওয়া। মরিশাসে একটা প্রোগ্রাম আছে, ওই যাওয়ার পথে দিল্লিতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং ওনার সাথে যে অ্যাডভাইজার আছেন পররাষ্ট্র উপদেষ্টা, উনিও বোধহয় গিয়েছেন, দুজন গিয়েছেন। তো এই যে দুজন গেলেন, পরবর্তীতে ওনাকে করা হলো যে এটা সরকারি সফর করা হলো এবং সরকারি সফরেই ওনারা আছেন। তো ওনাদের কাউন্টার পার্ট, আগে অজিত দোভালের সাথে একটা মিটিং হয়েছে, কাউন্টার পার্টের সাথেও মিটিং হবে। এবং আপনি যা যা বললেন বিষয়গুলো তো আমরা সবাই জানি যে আমাদের ভারতের সাথে কি কি নিয়ে আলোচনা করা দরকার। যেমন গঙ্গা পানি চুক্তি, যেটা এই বছরের ডিসেম্বরে শেষ হয়ে যাবে। চুক্তি যে আমরা করেছি, শেখ হাসিনা যেটা করেছিলেন, তো এটা শেষ হয়ে যাবে। আমাদের তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে অনেকদিন ধরে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, টানাপোড়েন আছে। আমাদের বর্ডার কিলিং নিয়ে অনেক টানাপোড়েন আছে। এর মাঝখানে তো আমাদের ব্যবসা বাণিজ্যের বিষয় আছে। কেন আমরা যতই স্লোগান দেই, পিন্ডি ঢাকা বা দিল্লি ঢাকা, আমরা যতই বলি, তারপরেও কিন্তু আমাদের দিল্লির সাথে একটা ভালো সম্পর্ক রাখার প্রয়োজন আছে। এই জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রথম শুভেচ্ছা সফর এবং সরকারি সফর হয়েছে জি। ইন্ডিয়াতে। এবং সেখানে ব্যবসা বাণিজ্যটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমাদের যে শেখ হাসিনা যে ডিজেল পাইপলাইনটা উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা এবং মোদি, যেটা পার্বতীপুরে এসে শেষ হয়েছে ইয়া থেকে, শিলিগুড়ি থেকে। তো সেই পাইপলাইনে এখন ডিজেল আসছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসছে। তখন কিন্তু এরকম আলোচনা হচ্ছিল যে এই পাইপলাইন দিয়ে আমরা নাকি আমাদের যত গ্যাস টেস আছে ওগুলো ভারতে পাঠিয়ে দিব। যাই হোক, অনেক আলোচনা হয়, অনেক সমালোচনা হয়, অনেক মিথ্যা তথ্য ছড়ানো হয়, কিন্তু আমরা এখন দেখছি যে ওই পাইপলাইনে ডিজেল আসছে। এবং পাইপলাইনের যে সক্ষমতা পুরো ব্যবহার করলে আমাদের ডিজেলের বিষয়টা আছে। ভারত থেকে আমাদের অবশ্যই তেল ডিজেল এগুলোর দরকার আছে, ওই পাইপলাইনে শুধু ডিজেল আসবে। এবং ভারত থেকে আমাদের অন্যান্য পণ্য, পেঁয়াজ দরকার হলে পেঁয়াজ, আলু দরকার হলে আলু, আপনার চাল দরকার হলে চাল। সুতরাং একটা ব্যবসা বাণিজ্য। এবং ভারতের সাথে আমাদের একটা চুক্তি ছিল যেখানে আমরা আমাদের কিছু গার্মেন্টস এর জিনিসপত্র এয়ার ফ্রাইটে পাঠাতে পারতাম, সেটা আবার দিল্লি বা মুম্বাই থেকে বিদেশে চলে যেত। সেই ইয়েটা তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাতিল করেছেন। আমাদের এইটা আলোচনা করার দরকার নেই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু একেবারেই তলানিতে পৌঁছে গেছিল। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের নানান কথাবার্তা, আচার আচরণ এবং ভারতের যে নির্বাচিত সরকার ছাড়া ওনার কারোর সাথে ডিল করবে না, এই অ্যাটিচিউডটা নেওয়ার ফলে তখন একেবারে সম্পর্কটা তলানিতে পৌঁছে গেছিল। এবং আমাদের তারপরেও কিন্তু তেল এসেছে, আপনার পেঁয়াজ এসেছে, চাল এসেছে যখন প্রয়োজন হয়েছে। কিন্তু ওই ডিপ্লোম্যাটিক সম্পর্কটা
ভালো ছিল না, এটা আমরা বলতে পারি। এখন একটা নির্বাচিত সরকারের সময় ভালো ডিপ্লোম্যাটিক সম্পর্ক গড়ে উঠবে, এটা আমরা প্রত্যাশা করতেই পারি। তো সব আলোচনার মধ্য দিয়ে আমরা কোথায় যেতে পারবো এটা আমি ঠিক জানি না, কেন গঙ্গা পানি চুক্তি একটা অনেক বড় ইস্যু। আমার মনে হয় ওটাতে শীর্ষ পর্যায়ের বৈঠক লাগবে, মানে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটা সমাধান হবে না। এটা ডিসেম্বরে শেষ হলেও এই পানি চুক্তি কিন্তু চালু থাকবে, কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই চুক্তিটা করেন তখন সেখানে একটা ক্লজ আছে যে যদি আমাদের মধ্যে মতভেদ হয় বা চুক্তি রিনিউ না হয়, তাহলে যা এখানে আছে সেটা চলতে থাকবে। সুতরাং ওইটা আমাদের চালু থাকবে বলে আমি আশা করি। নিশ্চয়ই ভারতের পক্ষ থেকে ওই আচ্ছা, এটা অনুচ্ছেদটা অন্য একেবারে একটা বাদ ব্যাখ্যা হয় দিয়ে না? দেওয়া হবে। না, জি। এটা অন্য একটা ব্যাখ্যা হয় না? সেই ব্যাখ্যাটা হলো গিয়া যে কোনো মতভেদ তো হয়নি, মেয়াদ শেষ হয়ে গেলে চুক্তি শেষ হয়ে যাবে, এটা তো হতে পারে। ভারত যদি বলে যে কোনো মতভেদ হয়নি, কাজে চুক্তির মেয়াদ শেষ, চুক্তি শেষ। না, সেটা সেটা বলবে না। সেটা বলা, হ্যাঁ, এটা ব্যাখ্যা করতে পারে বা ভারত এটা বলবে না, কারণ ওই চুক্তিতে যেভাবে লেখা আছে সেটা হলো যে আমরা যদি চুক্তিতে আবার নতুন করে চুক্তি না করি বা মতভেদ হয়, হ্যাঁ, তাহলে হয়তো মতভেদ আমরা একটা প্রকাশ করতেই পারি যে আমাদের চুক্তিটা চালু করা হোক। তো গঙ্গা হ্যাঁ। পানি চুক্তির বিষয়ে যে স্পেশাল ক্লজটা আছে সেটা তো থাকলে পানি চুক্তি নবায়ন আমাদের জন্য একটা বড় ইস্যু, চ্যালেঞ্জ, এবং এটা চলতে থাকবে। এটা আমাদের প্রত্যাশা, মানে আমার মনে হয় যে এটা সম্ভব। কিন্তু তিস্তা পানি চুক্তি কিন্তু এটা নিয়ে কথাবার্তা হবে, কারণ এটা টানাপোড়েনটা থেকে যাবে। ওইখানে ভারতের যে সংবিধান আছে সেই অনুযায়ী আপনার পশ্চিমবঙ্গের একটা রোল আছে সেখানে। মমতা ব্যানার্জি যদি নির্বাচিত হন তিনি অথবা যারা নির্বাচিত হবেন তারা কিভাবে এটা দেখবেন তার উপর অনেকটা নির্ভর করবে। ব্যবসা বাণিজ্য হয়তো আপনার ভালো হবে, এটা প্রত্যাশা করা যায়। এবং আরো অনেক আলাপ আলোচনার বিষয় আছে, সেগুলো আলাপ আলোচনা করতে হবে। করার মধ্য দিয়ে প্রত্যর্পণ চুক্তি নিয়ে আলাপ আলোচনা হতে পারে, বাট এই আলাপ আলোচনা কতদূর গড়াবে এটা দেখতে হবে, এটার জন্য অপেক্ষা করতে হবে। এগুলো এই ভিজিটেই সবকিছু হয়ে যাবে এরকম আমি মনে করছি না, মনে করার কোনো কারণ নেই। আচ্ছা, আরেকটা জিনিস, আমি দেখলাম যে কালকে আমাদের যোগাযোগ মন্ত্রী, রেলমন্ত্রী উনি বললেন যে ভারত থেকে নাকি রেলের প্রায় ২০০টার মতো বগি ওনারা আনতেছেন। তো এটা তো একটা বড় মানে ডেভেলপমেন্ট। আবার এর মধ্যে দেখলাম যে আপনার পাইপলাইনে কিছু তেলও চলে আসছে এবং অ পররাষ্ট্রমন্ত্রী হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন যে আরো কিভাবে তেল আনা যায়। তো এই যে জিনিসগুলো আসছে ভারত থেকে এত কিছু, তো আমরা কিন্তু দেখেছি যে গত ১৮ মাসে এক ধরনের প্রচারণা ছিল যে ভারত খুবই খারাপ, ভারতের জিনিসপত্র খারাপ, ভারতের জিনিসপত্র আনলে আমাদের ইমান নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এখন এইগুলি যে আনতেছে, এই যে তেলগুলি, এগুলি হালাল হবে তো? অথবা এই বগিতে আমরা কি উঠতে পারবো? তারপরে আমাদের উজু থাকবে? এই ধরনের কোনো সমস্যা হবে কিনা? এটা নিয়ে আপনার কোনো ধারণা আছে? না, এটা তো আলোচনার কোনো দাবি রাখে না, কেন এইসব এমন বিষয়, মানে এই যে বাতুল বিষয় বলে না বাংলাতে একটা কথা, যে এগুলো এমন বিষয়, এমন এমন কথাবার্তা যেগুলোর কোনো বেসিস নাই, এবং যারা এটা বলেন তারা নিজেরাও এটা বিশ্বাস করেন না। কেন এরকম আমরা পত্র পত্রিকায় দেখেছি যে চিকিৎসার জন্য নিজের বাবা মাকে ভারতে পাঠানো হয়, ওনারা নিজেরাও ভারতে যান, ওখানে তাদের তারা যেতে চান। এইসব আলাপ আলোচনা হচ্ছে যে বাংলাদেশের জনগণের মধ্যে সেই পাকিস্তান আমল থেকে, মানে যখন ৪৭-এর দেশ ভাগ হলো তখন থেকে যে ভারত বিরোধী প্রচারণা, ভারতের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, সে সমস্ত অভিযোগ তো চলে আসছে, এবং এইটা দিয়ে অ্যান্টি ইন্ডিয়া একটা আমাদের পলিটিক্যাল কার্ডের মতো। সো যারা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে পলিটিক্যাল কার্ড হিসেবে ব্যবহার করতে চান তারা সবসময় এগুলো বলেন। এমনকি আমাদের বড় দল যারা এখন ক্ষমতা আছেন তারাও এক সময় এটা করেছেন, খুব অল্প হলেও করেছেন, কিন্তু অন্যরা অনেক বেশি করেছেন। কিন্তু এখন দেখেন যে আমাদেরকে এই সুসম্পর্কটা রাখতে হবে, রাখার কারণ হলো যে আমাদের টিকে থাকার জন্য বা আমাদের স্বার্থের জন্য আমাদের এই প্রয়োজন। এখন তেল প্রয়োজন, ঠিক আছে, ভারত থেকে আপনি যখন আপনার তেলের অন্য সাপ্লাই আসবে, আমি সবসময় এটা বলি যে আপনার বিকল্প থাকলে, এবং সেটা যদি বিকল্প থাকে এবং বাজার মূল্য যদি কম হয় এবং পণ্যের মান যদি ভালো হয়, তাহলে আমি ভারতের কাছে আনবো কেন? আমরা তো কোনো ভারতের এজেন্ট না, আমি তো ভারতের পক্ষের লোক না, আমি ভারতের পক্ষে আমার থাকার কোনো কারণ নাই। আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, বাঙালি, এবং আমরা বাংলাদেশ হলো আমার দেশ। সুতরাং বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে সেরকম কাজ আমরা করবো। এখন তেলের দাম ভারতের সাথে যা আছে তার চেয়ে কম দামে যদি আমরা তেল আনতে পারি আরো দূর থেকে বা কাছে থেকে বা মধ্যপ্রাচ্য থেকে, আমরা সেটাই করবো। এটাতে কোনো অসুবিধা নেই।
কিন্তু সুবিধা হলো যে আমাদের সাথে তাদের যে 4000 কিলোমিটারের কিছু বেশি বর্ডার আছে এবং আমাদের সাথে তাদের যে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে, এই যে ট্রেন যোগাযোগ আছে, সড়ক যোগাযোগ আছে, পাইপলাইন যোগাযোগ আছে, এগুলোর কারণে আমাদের একটা সুবিধা আছে। এখন তো চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে পাইপলাইনের মাধ্যমে তেল আনা হয়। কারণ কি? রাস্তা দিয়ে তেল আনতে হলে তেল চুরি হয়। তেলের একটা মানে টেকনিক্যাল ওরা বিষয় বলে যে তেল নাকি বাতাসে উড়ে যায়। তো এইসব বন্ধ করার জন্য পাইপলাইনের ভিতর দিয়ে আসলে এটা ভালো। তো আমরা আরো পাইপলাইন করতে পারি, চিন্তা করতে পারি যে আমরা যদি ভারত থেকে বিদ্যুৎ আসতেছে, বিদ্যুৎটাও আমাদের দরকার। এই যে আপনার বাসায় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, তাই না? বিদ্যুতের বিষয় তো আমাদের তাদের সাথে একটা চুক্তি আছে, সেই চুক্তিগুলো কার্যকর রাখতে হবে। তো ভারতের সাথে আমাদের সম্পর্কটাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। শুধুমাত্র ভারত বিরোধিতার জন্য নানান কথা বলে লাভ নেই। আমাদের একটা ইউরোপ মডেলে চিন্তা করেন, ইউরোপে একটা মডেল আছে, তাদের মধ্যে 100টার বেশি যুদ্ধ, 2টা বিশ্বযুদ্ধ, এরপরে তারা কিন্তু পরস্পরের মধ্যে তাদের যোগাযোগ, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের যে এখনকার তো ভিসা হলো, একটা ভিসা নিয়ে আপনি সারা ইউরোপে যেতে পারেন। এখন যে যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়া, এর মধ্যেও তো রাশিয়ার সাথে ইউরোপের দেশগুলোর সম্পর্ক আছে, রাশিয়ার জিনিসপত্র আসতেছে, তেল গ্যাসের পাইপলাইনে অসুবিধা হলেও অন্যভাবে আসছে। এখন যে আপনি রেল লাইনের মাধ্যমে যে তেল আসতেছে, এটাও আমাদের জন্য ভালো। কেন আগে তো আমরা রেল লাইনের মাধ্যমেই তেল আমাদের দেশেও চলাচল করতো। সুতরাং ওখানে আসলে ওটাও আমরা ব্যবহার করতে পারবো। যদি ভারত আমাদেরকে তেল দেয়, আর তেলের তো আমাদের এখন দরকার। এখন এই জ্বালানি সংকট এবং তেলের যে সংকট, সেই সংকটটা তো হয়তো আরো কিছুদিন থাকবে। যদি একটা সিজ ফায়ার হয়েছে, বাট সিজ ফায়ারের পরে কি আলোচনা হবে, কতটুকু শান্তি হবে, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে যাবে কিনা, এইসবের জন্য তো আমাদের আগামী 3 সপ্তাহ 4 সপ্তাহ বা আগামী একটা মাস তো আমাদের জন্য বেশ এই জ্বালানি সংকট এবং চ্যালেঞ্জটা আছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের অবশ্যই যতটুকু সহায়তা আমরা তাদের কাছে পাবো, নিতে হবে আমাদেরকে, এবং বন্ধুত্ব করেই নিতে হবে। আপনি তো গায়ে জোরে নিতে পারবেন না, জোর করে তো আমরা আনতে পারবো না, এবং গালাগালি করেও আনতে পারবো না, নিন্দা করেও আনতে পারবো না। সুতরাং গভর্নমেন্টে যারা থাকেন তারা কিন্তু সবসময় এই বন্ধুত্বের বিষয়টাকে জোরদার করেন। যেই মাত্র অপোজিশনে যান কেউ কেউ, তখন তারা কিন্তু আবার ওই কার্ডটা খেলার চেষ্টা করেন। নিশ্চয়ই আমরা এগুলো থেকে বেরিয়ে যাবো, এটা প্রত্যাশা করা উচিত। ওই কার্ডটা আসলে একটা খারাপ কার্ড, ওটা কোনো ট্রাম্প কার্ড না। জি, আমরা একদম শেষ প্রসঙ্গে চলে আসি। আপনি দেখেছেন এর মধ্যে আমাদের নতুন জাতীয় সংসদ বসেছে। সরকারি দল, বিরোধী দল আছে। তারা অনেকগুলো কাজকর্ম করছে। আ এর মধ্যে আপনার কাছে ভালো-মন্দ হয়তো অনেক কিছু লেগেছে, আপনি হয়তো সেগুলো বলবেন অল্প করে। কিন্তু যে প্রসঙ্গটা আমি করতে যাচ্ছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলো যেগুলো ছিল ১৩৩ টা, তার মধ্যে কিছু, কিছু তারা হুবহু রেখেছে ৯৮ টা। আর ৪ টাকে তারা বাতিল করে দিয়েছে। ১৬ টা নিয়ে একটু চেঞ্জ করেছে, আর ১৫ টা উত্থাপিত হবে না, পরবর্তীতে হবে। এই যে ক্যাটেগরি গুলো আপনি নিশ্চয়ই সব খেয়াল করছেন। এগুলো নিয়ে আপনার সাধারণ একটা মন্তব্য জানতে চাচ্ছি। আমি পার্টিকুলারলি কোনো একটা বিষয় বলছি না। সবগুলো মিলিয়েই আপনার অবজারভেশন টা কি? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন এই অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল, তখন এই বিভিন্ন অধ্যাদেশ নিয়ে আমাদের যারা সিনিয়র আইনজীবীরা আছেন, বা আরো অন্যান্য যারা এইসব বিষয়ে পর্যালোচনা করেন, তারা কিন্তু কথাবার্তা বলেছেন, এবং এমনকি আমাদের যে দল এখন ক্ষমতা আছে তাদের পক্ষ থেকেও কথাবার্তা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ নিয়ে আরেকটা বড় ইস্যু হলো যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন বলেছেন যে তাকে অনেক কিছু জানানো হয়নি, তার নামে অনেক কিছু করা হয়ে গেছে। সুতরাং এইসব অধ্যাদেশে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের যে সম্মতি, এই সম্মতির ব্যাপারে একটা বড় প্রশ্ন উত্থিত হয়েছে। এখন আপনি ধরেন জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদের সময় তারা অনেকগুলো অন্তর্বর্তীকালীন অধ্যাদেশ জারি করেছিলেন। সেই অধ্যাদেশগুলোর 100%ই পরে পার্লামেন্টে অ্যাপ্রুভ হয়ে যায়। কারণ কি? তারা রাজনৈতিক দল করেছেন এবং সেই রাজনৈতিক দলটা ক্ষমতায় চলে আসছিল, নিরঙ্কুশ ক্ষমতা পেয়ে গিয়েছিল। সুতরাং তখন আপনি শতভাগ অধ্যাদেশ, ভুল খারাপ ভালো মন্দ, জঙ্গি সবই পাশ হয়ে গেছিল। এখন আপনি 111 এর পরে কিন্তু অধ্যাদেশের অনেকটাই, যেহেতু 111 এর যারা ছিলেন তারা কোনো রাজনৈতিক দল গড়ে তুলতে পারেনি, চেষ্টা হয়েছিল হয়তো, কিন্তু তারা ওই রাজনীতিটা করেনি। তো অন্য দল যখন ক্ষমতায় আসে, তারা তাদের মতো করে যেগুলো অধ্যাদেশকে প্রয়োজনীয় মনে করছে, ভালো মনে করছে, সেগুলো করতে, বাকিগুলোকে আইনে পরিণত করেনি। এখন এই সরকারের ক্ষেত্রে একই ঘটনা। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যে কিংস পার্টি বা রাজনৈতিক দল যেটা তারা গঠন করেছিলেন, বা যাদেরকে তারা ক্ষমতায় দেখতে চেয়েছিলেন বা আনতে চেয়েছিলেন, এরকম অনেকেই অভিযোগ করেন, তারা তো আসেননি। তো ফলে 100% হবে এরকম প্রত্যাশা করার কোনো কারণ নেই। সেই কারণে আপনার এই ক্যাটেগরিটা আপনি দেখতে পাচ্ছেন যে কিছু তারা আইনে পরিণত করছেন, কিছু নিয়ে আলাপ আলোচনা করবেন, আর কিছু ভবিষ্যতে আলাপ আলোচনা করে আইন সভায় পেশ করা হবে।
এখন এই সংসদ তো একটা 5 বছরের মেয়াদের সংসদ, মানে আপনি যদি সংসদ যেদিন থেকে বসছে সেদিন থেকে 5 বছর থাকবে। সংসদের একটা প্রধান কাজই কিন্তু আইন প্রণয়ন করা। সংসদ সদস্যরা অনেক কাজ করেন, কিন্তু তাদের প্রধান কাজ আইন প্রণয়ন করা। তো আইন প্রণয়ন তো এটা চলতে থাকবে, এবং আমরা নিশ্চয়ই দেখবো সংসদে নানান আইন আসবে, আইন নিয়ে আলোচনা হবে, কথাবার্তা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলো ছিল এগুলো নিয়ে আরো একটা ব্যাপক আলোচনা দরকার ছিল। যদিও তারা একটা পার্লামেন্টারি কমিটি করেছিলেন, আমাদের জনগণের কাছে তো কিছু আলোচনা আসেনি। তারা কি আলোচনা করছেন সেটা আমরা প্রকাশ হয়নি, বা ওইটাতে টিভিতে তো সরাসরি ব্রডকাস্টও হয়নি। যদি টেলিকাস্ট হতো তাহলে আমরা বুঝতে পারতাম। এখন যদি পার্লামেন্টে কিছু আলোচনা হতো এবং পার্লামেন্ট টিভি যদি এটা প্রকাশ করতো, প্রচার করতো, তাহলে আমরা হয়তো জানতে পারতাম যে কি কি বিষয় আলোচনা হলো, কোথায় কারা হচ্ছিল। যেমন কালকে দেখলাম জামাতে ইসলামের আমির বললেন যে একটা সংশোধনী অধ্যাদেশ, যেটা ওই যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে অধ্যাদেশটি, সেটার ব্যাপারে উনার নাকি বক্তব্য আছে। বাট এইটা তো সংসদীয় যে রীতি আছে, রীতির বাইরে তো উনি বক্তব্য রাখতে পারবেন না। সুতরাং উনি কি বলতে চেয়েছিলেন এটা কিন্তু জানা হলো না। পরবর্তীতে উনি সাংবাদিক সম্মেলন করে বলতে পারতেন যে আমার এটা বক্তব্য ছিল, আমরা এখন জানি না। তো অনেকে মনে করছেন যে এটা একটা নাটক ছিল কিনা, যে এরকম একটা নাটকীয়তা করা হলো কিনা, অনেকে এটা বলেছেন এবং মনে করছেন। তো এখন দেখেন যে অনেকগুলো যে অধ্যাদেশ, তার মধ্যে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি আছে। ত্রুটি বিচ্যুতি সহ এটা যদি আমরা আইনে পরিণত করি, কোনো অসুবিধা নেই। এই আইন নিয়ে আবার আলোচনা হবে, আবার সংশোধন করতে হবে। প্রথম আসি স্থানীয় সরকারের একটা অধ্যাদেশ নিয়ে। স্থানীয় সরকার অধ্যাদেশ, যেটা স্থানীয় সরকার আইন 2009 ছিল, সেখানে কিন্তু আপনি উপজেলা পরিষদ চেয়ারম্যান বা যে কোনো স্থানীয় সরকার যে প্রতিনিধি, তাকে অপসারণ করার একটা নিয়ম ছিল। আপনি মামলা মোকদ্দমা হলে তার বিরুদ্ধে যদি চার্জশিট গ্রহণ হয় তখন তাকে সাসপেন্ড করতে পারবেন। যদি অনাস্থা প্রস্তাব আসে ইয়ার মধ্যে পরিষদে, তখন তাকে সাসপেন্ড করতে পারবেন বা তাকে বাতিল করতে পারবেন। এই উপজেলা পরিষদের বা যে কোনো স্থানীয় সরকার পরিষদ বাতিল করার একটা বিধান ছিল। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসে হঠাৎ করে তাদের কি হলো, অবশ্যই সেখানে একটা সমস্যা ছিল। অনেক পরিষদের চেয়ারম্যান কে পাওয়া যাচ্ছিল না, বা তাদের নামে মামলা মোকদ্দমা ছিল। কিন্তু ওই আইনেই পদ্ধতিগতভাবেই এটা কাজ করা যেত। কিন্তু তারা একটা আইনের মধ্যে একটা জিনিস ঢুকিয়ে দিলেন যে সরকার ইচ্ছা করলেই সমস্ত পরিষদ বাতিল করে দিতে পারে। এর চেয়ে কালো আইন, জঙ্গলি আইন তো আর হতে পারে না। সেই আইনটাই পুরোপুরি এখন পার্লামেন্ট অ্যাকসেপ্ট করলো। তো তাহলে তো ভাই আর উপজেলা পরিষদ বা আপনার মিউনিসিপাল কর্পোরেশন বা পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এগুলো নির্বাচন করার দরকার কি? তাহলে তো সরকার এই আইনটাই করে দিতে পারে, এইসব পরিষদ টরিষদে সরকারের প্রতিনিধিরা বসবে এবং তারা থাকবে। যখন সরকার ইচ্ছা করবে, যাকে ইচ্ছা করবে তাকে প্রতিনিধি দিয়ে পরিষদ বানিয়ে দিবে। আপনি নির্বাচন করবেন এবং নির্বাচিত হয়ে লোকজন আসবে, তারপর আপনি একটা কলমের খোঁচায় ওই আইনের বলে আপনি তাকে বাতিল করে দিবেন। এটা তো ভালো আইন হতে পারে না। সুতরাং এই আইন নিয়ে ব্যাপক আলোচনা করে আইনের এই অংশটা বাতিল করা উচিত ছিল। যেমন উপজেলা অনেক আলাপ করেছি যে আমাদের সংসদ সদস্যদেরকে তাদের উপদেষ্টা বানানো হয়েছিল, এবং উপদেষ্টা বানানোর কি পরিণতি হয়েছে আপনি দেখেছেন। এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানরা, উপজেলা পরিষদ কতবার এসব নিয়ে কথা বলছে। ওটাও ছিল একটা জঙ্গলি আইন, এবং সংসদের সকল সদস্য কয়েকজন বাদে এই আইন সমর্থন করেছিলেন। আপনি একটা নির্বাচিত পরিষদের উপর হঠাৎ করে আপনি উপদেষ্টা বসায় দিবেন কেন? এবং ওইখানে যে তাদেরকে অপসারণ যে আইন ছিল, ওইখানেও বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। ওগুলো কারেক্ট করা উচিত ছিল, বা কারেক্ট করার দরকার, এখনো করতে হবে। কারণ আমাদের সংবিধানে স্থানীয় সরকার একটা আলাদা চ্যাপ্টার, এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমাদের গণতন্ত্রের জন্য। এবং আমাদের যে রাজনৈতিক দল যারা এখন ক্ষমতায় আছেন, ক্ষমতার বাইরে আছেন, ক্ষমতায় ছিলেন, সবাই কিন্তু সবসময় তাদের যে নির্বাচনী ইশতেহার, সেখানে উপজেলা পরিষদকে শক্তিশালী করা হবে, ক্ষমতায়ন করা হবে, আরো ডিসেন্ট্রালাইজেশন করা হবে, এইসব কমিটমেন্ট দেন। কিন্তু ফাইনালি তারা এইসব কমিটমেন্ট রক্ষা করে না। এখন নতুন করে যে আমরা শুরু করলাম, আমরা আগেও ২-১ বার শুরু করেছি, কিন্তু আমরা ধরে রাখতে পারি নাই। এই যে এখন নতুন করে ২৬ সালে শুরু করলাম, সেখানে তো আমাদের এই বিষয়গুলো ঠিক করা দরকার ছিল। ওই আইনটা, আরেকটা আইন যেটা কালকে পাস হয়েছে, সেখানে অধ্যাদেশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এটা নিয়ে তো আমাদের অনেক আলাপ আলোচনা হয়েছে। সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করা নিয়ে অনেক লোক মতামত ব্যক্ত করছেন, এবং সিনিয়র আইনজীবীরা মতামত ব্যক্ত করছেন। এমনকি বিএনপির নেতারা মতামত ব্যক্ত করেছেন যে এটার সমাধান রাজনৈতিক সমাধান হতে হবে। আইন করে নিষিদ্ধ করা বা আদেশ দিয়ে নিষিদ্ধ করা, এটা কোনো সমাধান হতে পারে না। এখন ওই আইনটা পুঙ্খানুপুঙ্খ যেরকম ছিল সেরকমই যদি পার্লামেন্ট পাস করে দেয়, তাহলে এতদিন ধরে যে আলাপ আলোচনা হলো, আমরা বোধহয় এখন সরি বলতে বাধ্য হচ্ছি যে ৩ মাস সময় আমরা নিতে পারছি না। তখন এই যে ১ মাস ২০ দিন সময় হলো,
18 ফেব্রুয়ারি এই গভর্নমেন্ট ওথ নিল, তারপরে 1 মাস 20 দিন হলো। এর মধ্যে কিন্তু অনেক কিছু ঘটে গেছে, হয়তো ওভারলুক করা যায়, কিন্তু সাম্প্রতিক সময়ে এসে মানে গত 8-10 দিনের মধ্যে যা কিছু ঘটছে, এখন আসলে সমালোচনা না করে পারছি না। তার কারণ অনেকে বলছেন, অনেকে আমরা এই শব্দ উচ্চারণ করতে চাচ্ছি যে তারেক রহমান সরকার যেন ডক্টর ইউনূস সরকারের এক্সটেনশন না হয়। ডক্টর ইউনূসের 18 মাস তো আমাদের শ্বাসরুদ্ধকর অবস্থায় গেছে সব দিক থেকে। এবং আপনি যেটা বলছিলেন যে মানুষের একটা আকাশচুম্বী প্রত্যাশা না হোক, মোটামুটি একটা প্রত্যাশা ছিল না আওয়ামী লীগের যে নানান ধরনের অপকর্ম, বিভিন্ন ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে, সেখান থেকে ডক্টর ইউনূসের প্রতি একটা প্রত্যাশা ছিল। ডক্টর ইউনূস তো সেই প্রত্যাশার ধারে কাছে না, বরঞ্চ দেশটাকে পিছিয়ে দিয়ে গেছেন নানান দিক থেকে, এগুলো তো আমরা আলোচনা করেছি। এখন সেই ডক্টর ইউনূসের প্রেতাত্মারা সম্ভবত এই সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে আছে, অথবা যে কোনো ভাবে সরকারের শীর্ষস্থানে যারা রয়েছেন কোনো এক তাদের হাত পা বাঁধা। এবং হাত পা বাঁধা কোথায়, আমি এক জায়গা থেকে বলি, একটা এক্সাম্পল দিই। সেটি হচ্ছে যে শুল্ক চুক্তি, মার্কিন শুল্ক চুক্তি, মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে শুল্ক চুক্তি হয়েছে, এটি ডক্টর ইউনূস সরকারের সময় থেকে আমরা বলে আসছি। আমি অসংখ্যবার বলেছি যে নেক্সট যে গভর্নমেন্ট আসছে, এবং আমরা ধরেই তো নিয়েছিলাম যে বিএনপি ক্ষমতা আসছে, যদি ন্যূনতম একটা ফ্রি ফেয়ার নির্বাচন হয়, যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে সেই বিএনপি গভর্নমেন্টের ডানা ছেড়ে ফেলা হলো। এবং আমরা দেখছি ডানা সম্ভবত ছেটে ফেলাই হয়েছে, এই কথাই বাস্তবায়িত হয়েছে। মার্কিন শুল্ক চুক্তি আপনি দেখুন যে আমরা তেল কিনবো রাশিয়ার কাছ থেকে, যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হয়, হ্যাঁ। আবার ডক্টর ফজলুর রহমান এসে এখন বলছে যে এর মধ্যে কোনো গোপনীয়তা নেই। এই গোপনীয় শব্দ নিয়ে আমরা 1 বছর ধরে তর্ক বিতর্ক করলাম, এখন বলছে কোনো গোপনীয়তা নেই। তার মানে কি? আচ্ছা, যদি 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 গোপনীয়তা না থাকে, তাহলে পুরো চুক্তিটা পাবলিক করতে সমস্যা নেই, পাবলিক জানাই দেয় চুক্তিতে কি কি আছে না আছে। সেটাই তো কথা। এবং পরবর্তীতে একটা পর্যায়ে এসে তারা না জানালেও মোটামুটি এটি ওপেন সিক্রেট হয়ে গেল কি কি ছিল সেখানে। আমরা তেল কোত্থেকে কিনতে পারবো, আমরা আমাদের আগ্নেয়াস্ত্র কোত্থেকে কিনতে পারবো, আমরা আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে সাপোর্টিং লজিস্টিক সাপোর্ট গুলো, সেগুলো আমরা কোত্থেকে নিতে পারবো, এই সব কিছু যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কিছুই করতে পারবো না। এবং সেটাই হচ্ছে, এই গভর্নমেন্ট আসার পর সেটা দেখলাম যে আমরা তেল কিনবো এই ক্রাইসিসের মোমেন্টে, সেখানে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানানো হলো, কিন্তু পরবর্তীতে এসে বলা হলো যে না, আমরা এমন কিছু বলিনি। এই যে মিথ্যার আশ্রয় নেওয়া, এগুলো কোনো প্রয়োজন ছিল না। আপনি দেখুন যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের যে বিষয়টি, সেই মাজহার হোসেন মামলার আমরা 1996 সালে ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ উনি এটি মামলা পরিচালনা করছিলেন, মামলা করেছিলেন সাবেক বিচারক মাজহার হোসেন সাহেব। সেই 96-97 থেকে শুরু করে 3 দশক কেটে গেল, কোন গভর্নমেন্টই বিচার বিভাগকে আলাদা করতে চায় না। এবং আমি জুলাই সনদকে এতটুকু গুরুত্ব দিই না, বিন্দু মাত্র গুরুত্ব দিই না, বিকজ এটি গড়ে উঠেছে একটা প্রতারণার উপরে। এবং এই জুলাই সনদকে একটা বিশেষ গোষ্ঠী ব্যবহার করতে চাইছিল, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণ থেকে শুরু করে আরো অনেক কিছু। আমি জুলাই সনদের কথা বাদ দিলাম, সংবিধান সংস্কার পরিষদ হয়নি, আমি নিজে সাপোর্ট করেছি, বিএনপি এই জায়গায় ঠিক আছে, সংবিধান সংস্কার পরিষদ কোনো দরকার নেই, সংবিধান সংশোধনের জন্য আলাদা কোনো পরিষদ গঠনের কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই। কিন্তু এই কথাও তো বলে এসেছি যে মানুষের কল্যাণের জন্য, কল্যাণমুখী রাষ্ট্রের জন্য যা কিছু সংশোধন করা দরকার সংবিধানের, সেগুলো সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই করা দরকার। বিএনপি সেখানে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে, সেখানে তারা, আমরা দেখলাম যে মানুষের যে প্রত্যাশাটা ছিল তার ধারে কাছে দিয়ে হাঁটছে না। এবং এই যে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথকীকরণের যে বিষয়টি, এটি তো বিএনপি 31 দফা কর্মসূচিতে ছিল। বিএনপি বলে এসেছে আরে আমরা তো জুলাই সনদ মানবই, তখন জুলাই সনদে ভালো যা কিছু আছে তা আমাদের নেতা তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি সেখানেই রয়েছে। এটি বিএনপি ওই যে ঐকমত্য কমিশনের আলোচনা চলছিল সেখান থেকেই বলে আসছে। অথচ আমরা দেখলাম যে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের যে বিষয়টি, সেটিও বাদ দিয়ে দিচ্ছে। যে অধ্যাদেশটি রাষ্ট্রপতির আদেশে হয়েছিল, সেই অধ্যাদেশটি বাতিল করা হচ্ছে, এটি রেটিফাই করা হচ্ছে না। তাহলে আমি জুলাই সনদ বাদ দিলাম, তাদের যে 31 দফা কর্মসূচি সেটিও কি মানুষের সঙ্গে প্রতারণার জন্য দেওয়া হয়েছিল? আমরা অ্যাস্টনিশ হচ্ছি। তারপর মনে করুন যে আহ বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ বাজানোর জন্য আর অনেককে আটক করা হলো, 26 মার্চ ফুল দিতে গেছে বাচ্চা সহ নারীদের আটক করা হলো। কেন? এগুলো তো ইউনূস সরকারের কাজ ছিল, ইউনূস সরকার এগুলো করেছে। তাহলে কেন
সেই কাজগুলো আমাদের এখনো দেখতে হচ্ছে। গণ ভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে, সেটির উন্নয়নের জন্য বা কথিত জুলাই যোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করা হচ্ছে, এসব সংসদে উচ্চ গলায় বলা হয়। এখনো পর্যন্ত আমরা দেখিনি গত 1.5 বছরে মুক্তিযুদ্ধের যে স্মৃতি চিহ্নগুলো ধ্বংস করা হয়েছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। মুজিবনগরে মেহেরপুরে, মানে মেহেরপুরে মুজিবনগর কমপ্লেক্স, যেটি মুক্তিযুদ্ধের স্মৃতি বাহী যে বিষয়টি, ওটিকে গুড়িয়ে দেওয়া হয়েছিল 5 আগস্টের পরপরই। সেটার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় থেকে কিছু বলা হয়নি। আমরা তাহলে মানে আমরা কি বলতে বাধ্য হব? আমি প্রশ্ন করছি কিন্তু, যে এই সরকার ডক্টর ইউনূসের এক্সটেনশন, আমরা তেমন কিন্তু ভাবতে চাই না। অতএব এর মধ্যে অনেক বিষয় জড়ো হয়েছে। তারপরে যুদ্ধাপরাধের বিষয়ে শোক প্রস্তাবনা হলো, আমরা তো ধাক্কা খেয়েছি। আমরা ভাবতে চাই না, আমরা এমনটা ভাবতে চাই। শুনুন, ইতিহাস নিয়ে যা কিছু করছে, কে স্বাধীনতা ঘোষক, কে স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে, এগুলো চর্বিত চর্বণ 55 বছর ধরে হচ্ছে। এগুলো দিয়ে তারা যদি লাভবান হতে পারে হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের মূল যে ইতিহাস, সেটি কেন পরিবর্তন করা হবে? সেই জায়গাতেও আমরা দেখছি যে মানুষের সঙ্গে এগুলো নিয়েও রাজনীতি হচ্ছে। আচ্ছা, একটা জিনিস আমরা দেখছি যে একটা দলীয়করণের ব্যাপার, যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখলাম, যে সিটি কর্পোরেশন গুলিতে দলীয় প্রশাসক নিয়োগ করা হলো। তারপরে আপনার ইয়েতে এই কি বলে জেলা পরিষদে, সবগুলি জেলা পরিষদে নিজস্ব দলীয় প্রশাসককে নিয়োগ করা হলো। যারা নির্বাচনে হেরে গেছে তেমন লোককে বসিয়ে, যাকে মনোনয়ন দেওয়া যায়নি তেমন লোককে বসিয়ে পুরস্কৃত করা হলো। আবার দেখলাম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে ভিসি নিয়োগ করা হলো দলীয় লোক। এবং সর্বশেষ আমরা দেখলাম যে ক্রিকেট বোর্ডের যে কমিটি, সেই কমিটিতেও হঠাৎ করে আচমকা ভেঙে দিয়ে নতুন যে 11 জনের অ্যাডহক কমিটি গঠন করা হলো, সেখানে 3 মন্ত্রীর ছেলে, 1 প্রতিমন্ত্রীর বউ এবং আরো অনেককে, যেগুলো যাদের সবারই দলীয় কোনো না কোনো পরিচয় এবং অথবা সংশ্লিষ্টতা আছে, এগুলি নিয়োগ করা হলো। তো এগুলি কি দেশকে মানে আপনার খুব ভালো গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাচ্ছে বলে সেরকম কোন নমুনা আপনি এখানে দেখতে পাচ্ছেন? প্রশ্ন ওঠে না, প্রশ্নই ওঠে না। তার কারণ যা কিছু আগে ঘটেছে তারই পুনরাবৃত্তি শুরু হয়েছে। মানে মর্নিং শোজ দ্য ডে, একটা কথা তো আছে, তাই না? সেই পুরোনো কথাটি আমাদেরকে বারবার উচ্চারণ করতে হয়, এটা আমাদের দুর্ভাগ্য। তো প্রথমে কিছু চমক আমরা পেয়েছিলাম, আমরা খুবই আশান্বিত হয়েছিলাম যে শুল্কমুক্ত গাড়ি এমপিরা নিবেন না, মন্ত্রীরা নিবেন না, অথবা কোনো কোনো মন্ত্রী তার সরকারি বাসভবনে উঠবেন না। তারেক রহমান সাহেব তার প্রোটোকলের যে গাড়ি বহর, সেই সংখ্যা কমিয়ে আনলেন। এইসব জায়গা থেকে না আমরা আহ মানে আমাদের চাওয়ার জায়গাটা তো অল্প, মানুষের চাওয়া কিন্তু খুব বেশি না, বেসিক কিছু জায়গা পূরণ করলেও হলো। কিন্তু ওই চমক দেওয়া পর্যন্তই, এরপরে আর কি? হ্যাঁ, এটি যে মানে আমাদের স্বীকার করতে হবে, আহ ফুয়েলের যে ক্রাইসিস, জ্বালানির যে ক্রাইসিস, ইরান যুদ্ধকে কেন্দ্র করে, তার মধ্য দিয়ে জ্বালানি তেলের দামটা হয়তো বাড়ানো হয়নি। এটি ভালো, আমরা এটিকে অবশ্যই সাধুবাদ জানাই, এটি অবশ্যই সরকারের প্রশংসা করি। কিন্তু সেটি কাভার করবে কিভাবে, সেটি একটি প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে, লিটার প্রতি 10 টাকা করে বাড়ানো হয়েছে। আহ এটি তো আবার আমরা মানে মানবো কি মানবো না, আমি মাঝে মাঝে থাকতে চাই। হ্যাঁ, একটা যুদ্ধ সংগঠিত হয়েছে, সেই জায়গায় কাঁচামাল আসতে পারছে না, বা হরমুজ প্রণালী বন্ধ করে রাখা হয়েছে, সেখান থেকে তো আপনার অপরিশোধিত তেল আসে। তো সেই জায়গা থেকে জ্বালানি তেলের দাম বাড়ায়নি, এটা কৃতিত্ব বিষয়। কিন্তু ভোজ্য তেলের দাম কেন বাড়ানো হলো, এটি তো একটা কোশ্চেন। মানুষের ন্যূনতম যে জায়গাটি, আমরা দেখলাম মন্ত্রীরা বিভিন্ন তাদের দপ্তর সংশ্লিষ্ট বিভিন্ন অফিস জেলা পর্যায়ে পরিদর্শন করছেন হুটহাট করে। আমরা মনে করলাম আর ডক্টর কি নাকি। কিন্তু 2 দিনের মাথায় আমরা এই কথাও বললাম যে এইসব চমক দেওয়ার চেয়ে মূল কাজটি করতে হবে। আমরা দেখলাম যে না, মূল কাজের জায়গায় কেউ নেই। আর আপনি যে বলছেন যে জেলা প্রশাসনে, জেলা পরিষদ বা আহ উপাচার্য মানে ভার্সিটিতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যে দলীয়করণ, কি বলবো বলেন? এখানে কিছু বলার আছে? মানে আর কোনো ভালো সিমটম কি এই 1.5 মাসে আমাদের সামনে উপস্থিত হয়েছে? হয়নি তো। আমরা কি এর সমালোচনা করতে গেলে কি বলবে যে আমরা সরকার বিরোধী কথাবার্তা বলছি, সেই ডক্টর ইউনূস সরকারের মতন? অথবা আওয়ামী লীগের সময় যে আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হতো, এখন কি আবার বানিয়ে দেওয়া হবে আওয়ামী ফ্যাসিস্টের দোসর? ইউনূস সরকার বানিয়েছে, এখন এই সরকারও বানাতে পারে, বানাতে পারে, অস্বাভাবিক কিছু না। আমরা তো অলওয়েজ অপোজিশনে, তাই না? অপোজিশন বলতে আমরা সরকারের খারাপ কাজগুলোর সমালোচনা করি, এটাই তো একজন সাংবাদিকের কাজ।
এটি একজন একজন সাংবাদিকের বৈশিষ্ট্য। আমি তো বলবো না তারেক রহমান আজকে ইন ছাড়া অফিসে গেছেন, একটা কেডস আর একটা সাদা জামা পরে গ্যাভার্ডিনের প্যান্ট পরে গেছেন, আরে বাপরে বাপ তাহলে এটি বলেই তালি দেবো, এটি তো না। আমরা তো বলবো না তারেক রহমান 12 ঘন্টা কাজ করছেন, 8 ঘন্টার জায়গায় ভালো কাজটাকে করার জন্য নিয়ে আসা হয়েছে, খারাপ কাজ করার জন্য তো কোনো গভর্নমেন্ট নির্বাচিত করা হয় না। অতএব যেটা আনইউজুয়াল সেটা নিয়েই আমরা সমালোচনা করবো। এখন সেটি সমালোচনা করতে গিয়ে যেহেতু এমন ইউনূস সরকার মতন এই সরকার আমাদেরকে শেখ হাসিনার দোষর বানিয়ে দেয়, দেওয়া হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তো আমরা তো অবাক হই না, বিস্মিত হই না, কষ্ট হয় একটু। আচ্ছা, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বহুল আলোচিত, আচ্ছা বিএনপি, উনি কি বিএনপির কোনো কমিটিতে কখনো ছিলেন? উনি কি বিএনপি রাজনীতি করতেন নাকি? আমি এটা জানি না, আপনি জানেন নাকি? আপনি জানেন না, যা- আপনার কাছে বিস্ময় লাগছে, এই জন্য আপনি প্রশ্ন করছেন। ওই যে বললাম যা যে হোক, ডক্টর ইউনূস প্রেতাত্মারা ঘাপটি মেরে বসে আছে, ঘাপটি না, ওপেন তো আছেন। ডক্টর খলিলের ব্যাকগ্রাউন্ডটা কি? তার বিরুদ্ধে তো একটা হত্যা মামলাও ছিল লতিফুর রহমান সরকারের সময়, তত্ত্বাবধায়কের সময়। সেটি কোত্থেকে কোথায় উধাও হয়ে গেল, এগুলো নিয়ে প্রশ্ন তুলছে না ডক্টর আলী না, রিয়াজ। ডক্টর আলী, আমি এই ফাঁকে যখন হত্যা মামলা আসলো একটি হ্যাঁ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর জায়গা থেকে, এই যে ডক্টর আলী রিয়াজের বিরুদ্ধে একজন যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন, সেই মেয়েটি কোথায়? তাকে কেন খুঁজে পাওয়া যায় না? এই প্রশ্নটা আমরা কেউ তুলেছি? অতএব আপনি ডক্টর খলিলের কথা জিজ্ঞেস করছেন, ডক্টর খলিল ভারতে গেছেন, তিনি তিনি নাকি আবার জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বা করতে চান। তিনি জনগণের টাকায় মানে খরচ টরচ সব মেনটেন করে এখন তার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশ থেকে দেশে তিনি সফর করে বেড়াচ্ছেন। এই যে ভারত গেছেন, তার অন্যতম এজেন্ডা ভারতকে কনভিন্স করা জাতিসংঘ মহাসচিব পদে তিনি লড়বেন। আমি যদি ভিতরে খবর জানি, আহ মরিশাস যাচ্ছেন বা ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে। তবে তার হিডেন এজেন্ডা হচ্ছে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আহ অনেককে কনভিন্স করার জায়গাটি। এখানে একটা বিষয় হলো কি, উনি, আমি যতটুকু পত্রপত্রিকা পড়লাম যে উনি নাকি এখানে নাকি এই কূটনৈতিক সফরে এই 4টি বিষয়কে বেশ প্রাধান্য দেওয়া হবে বলে বলা হচ্ছে। এর মধ্যে বিভিন্ন পত্রিকা দেখলাম যে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে যারা যুক্ত আসামি ছিল তাদের প্রত্যর্পণ করা। তো আমি না একটা জিনিস বুঝি না, সেটা হলো শরীফ ওসমান হাদির যারা খুনি তাদেরকেও, তারা ওখানে আছে, ইন্ডিয়াতে আছে, তাদেরকে তো ফিরিয়ে আনতেই হবে, বিচার করতে হবে। কিন্তু এই যে আমাদের জুলাই আন্দোলন হলো, এই জুলাই আন্দোলনে যারা হত্যার অভিযোগে অভিযুক্ত তারাও তো অনেক এখানে আছে। তো কোনটা বেশি ইম্পর্টেন্ট, মানে শরীফ ওসমান হাদির হত্যাকারীকে আনা, নাকি জুলাই হত্যার যারা দায়ী ছিল, যাদের মধ্যে অভিযোগ আছে, বিচার করতে হলে তো আসামিদের লাগবে। তো অনুপস্থিতিতে বিচারটা তো ভালো না। তো তাদেরকে আনা, দুইটাই তো আলোচনার বিষয় থাকতে পারে, কিন্তু শরীফ ওসমান হাদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা আপনার কাছে কেমন লাগছে? সবই পলিটিক্যাল। প্রথম কথা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের নায়কেরা বা হত্যাকারীরা, আত্মস্বীকৃত খুনিরা দেশেই আছে, দেশেই আছে, সরকারের আশেপাশে আছে, সংসদের মধ্যেও আছে বলে অনেকের অভিযোগ। এখন বিষয় হচ্ছে যে হত্যাকাণ্ডগুলো কারা ঘটিয়েছে সেটি নিয়েও তো প্রশ্ন আছে। মানে আমি যদি বলি যে আওয়ামী লীগ ঘটিয়েছে, সেটি নিয়েও আমরা কথা বলেছি, আসলে এর পিছনে কারা ছিল, কে কি করেছে। আমি যদি স্পষ্ট করে বলি যে আত্মস্বীকৃত খুনিরা তো এখানে আছে, এনসিপির কিছু নেতা আছে না, তারা বলেছে না যে আমরা বিটিভি ভবনে, আমরা মেট্রো রেল ভবনে আগুন ধরিয়ে দিয়েছি, আমরা পুলিশ হত্যা করেছি। ওই মাহাদি নামে একটা ছেলে, রংপুরের না কোথাকার একটা বাচ্চা ছেলে, সে মানে খুব নিজেকে জাহির করে বললো যে এসআই সন্তোষকে আমরা হত্যা করেছি, আমরা আহ আহ, থানা জ্বালিয়ে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি। তো তাদেরকে তো আটক করা হচ্ছে না, ওই যে দায় মুক্তি দেওয়া হয়েছে। এখন দায় মুক্তি যদি দেওয়া হয়ে থাকে, আমি কি করে বলবো যে ভারতে যারা আছে তারাই প্রকৃত হত্যাকারী? আচ্ছা, আমি ফর্মাল জায়গায় যদি কথা বলতে হয়, ঠিক আছে, তারা হত্যাকারী, মানে অভিযুক্ত হত্যাকারী, অন্তত মামলা হয়েছে। একটু ওসমান হাদির কথা বললেন, দেখুন এটা রাজনীতি। এখন ওসমান হাদির হত্যাকাণ্ডে বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ নির্বাচনে মাত্র 3-4 দিন আগে যমুনা ঘেরাও করলো। যমুনা ঘেরাও করে বললো যে জাতিসংঘের তত্ত্বাবধানে এই হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে এবং এই নির্বাচনের আগেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। মানে একটা
কি বলে এটা, ছেলে মানুষই ঠিক না, মানে এটা এটা আমি বলবো যে ইন্টেনশনালি নির্বাচনে যেখানে 3-4 দিন বাকি আছে তার মধ্যে নাকি হাদি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। হ্যাঁ, তাহলে কেউ তাদেরকে দিয়ে বলিয়েছে, ইচ্ছাকৃতভাবে আনরেস্ট তৈরি করা একটি বিষয় হচ্ছিল। এখন বিষয় হচ্ছে যে হাদি হত্যাকাণ্ডে মানে যারা খুনি, যারা ধরা পড়েছে এখানে ফয়সাল সহ আরো কয়েকজন, তাদেরকে ফিরিয়ে আনা বিষয়টি এটিও রাজনৈতিক। এখন এই হত্যাকাণ্ডের সঙ্গে এমন কেউ জড়িত আমিও বিশ্বাস করি যারা ডিপ স্টেটের হয়ে খেলছিল, অথবা ডিপ স্টেটের পরিকল্পনা অনুযায়ী হাদিকে হত্যা করা হয়েছে। নয়তো হাদি এমন কোনো ফিগার না যে হাদিকে হত্যা করতে হবে ওই সময়। তো এটা তখন দেশকে একটা অস্থিতিশীল তৈরি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। এবং কারা হত্যা করেছে এটি গভর্নমেন্টের কাছে মোটামুটি পরিষ্কার। তাদেরকে ধরে নিয়ে এসে যারা এখন গভর্নমেন্টের বিরুদ্ধে নানান ধরনের হুঙ্কার ছাড়ছে, হুঁশিয়ারি উচ্চারণ করছে, রাজপথ উত্তপ্ত করা ঘোষণা করছে, তাদেরকে একটু মার প্যাচে ফেলার জন্য সম্ভবত এখন হাদি হত্যার যারা হত্যাকারী মানে খুনি তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে আহ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া আর কোনো কারণ নেই। মানে ওই যে উইল ফোর্সটা সত্যি সত্যি বিচারের মানে সুষ্ঠু বিচার কার্যকর করা, এটি আসলে উদ্দেশ্য না, এটি পরিষ্কার। অতএব যারা ফরমালি আমরা বলবো যে হত্যাকারীরা ভারতে পালিয়ে আছে, তাদেরকে না নিয়ে এসে, মানে জুলাই হত্যাকারী, তাদেরকে না নিয়ে এসে কেন হাদি হত্যার খুনিদের আনা হচ্ছে বা গুরুত্ব দেওয়া হচ্ছে, মূল বিষয়টা এখানে সবই পলিটিক্যাল, আর কিছু না। জি, আমরা একদম শেষ পর্যায়ে আছি। আমি এক শেষ প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছি, সেটা হলো যে এই যে বিভিন্ন অধ্যাদেশ 133টা অধ্যাদেশের মধ্যে 98টা তারা পাশ করে নিচ্ছে এবং 4টাকে বাতিল করলো, যেটা নিয়ে আপনি বললেন যে বিচার বিভাগ নিয়ে, এবং কতগুলিকে সংশোধন করা হচ্ছে। এই সংশোধন যে 16টা করা হচ্ছে তার মধ্যে একটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যে এটা নিষিদ্ধ করেছিল বিচার চলাকালীন, সেটাকে একটু তারা চেঞ্জ করতেছে। চেঞ্জটা এমন যে এই নিষিদ্ধ করলেও এই সময় যদি কেউ করতো নিষিদ্ধ থাকাকালীন, যদি স্লোগান দিত অথবা অনলাইনে লেখালেখি করতো, তাদের জন্য কি শাস্তি হবে এই বিধানটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারণ করেনি। এখন চেঞ্জটা হচ্ছে এটাই, তারা শাস্তিটাও নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করতেছে, মানে নির্ধারণ করে দেবে, এটা এরকম আমি যতটুকু জানি আর কি। তার মানে এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেরকম ছিল আইনটা, এখন তার চেয়েও আরো বেশি কঠিন করা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে। অথচ এই সরকারকে, মানে এই বিএনপি কে, আমরা বিএনপির চেয়ারপারসন টাইম ম্যাগাজিনের কাছে ইন্টারভিউতে বলেছিল তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না। তাদের বিএনপি এখানে যারা ছিলেন তারাও বলেছেন তারা কোনো নিষিদ্ধ করতে চান না। কিন্তু এখন দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছে, সেটার মধ্যে আরো তারা শাস্তিটা যুক্ত করতেছে, মানে আরো জটিল করতেছে। তো এটা কি স্ববিরোধিতা নাকি এটাই আসলে বিএনপি চেয়েছিল মনের থেকে? এবং যদি এটা চায় তাহলে কি বিএনপির জন্য এটা রাজনৈতিক ভাবে কোনো বাড়তি সুবিধা দেবে? প্রশ্ন ওঠে না বাড়তি সুবিধা দেওয়ার। আপনার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। বাড়তি সুবিধা দেওয়ার প্রশ্নই ওঠে না, বরং এটি আত্মঘাতী হবে। মানে বিএনপি জেনে শুনে বিষ পান করা যে বিষয়টি, সেটি করছে। তখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে আওয়ামী লীগকে অবদমিত করে রাখা সম্ভব নয়, এটি চর্বিত চর্বণ, এটা আমরা বলে আসছি, এখনো বলছি। যখন জামাতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল 2024-এর 2রা আগস্ট সম্ভবত, আওয়ামী লীগ সরকার পতনের আগে আগে, তখন কিন্তু আমরা সমালোচনা করেছিলাম। জামাত যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে অভিযুক্ত হওয়া সত্ত্বেও, জামাত আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু সেটির সমালোচনা করেছি। যদি জামাতকে নিষিদ্ধ করতে হয়, আইনের আওতায় নিয়ে এসে নিষিদ্ধ করতে হবে। আর আমি জামাতের সঙ্গে অবশ্যই আওয়ামী লীগের তুলনা করতে চাই না। আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে ওই সরকার থাকাকালীন অবস্থা অনেক ধরনের অভিযোগ আছে, গুরুতর অভিযোগ আছে, সব ঠিক আছে, কিন্তু আমি কোনো অবস্থায় স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে, জামাতের সঙ্গে আওয়ামী লীগের তুলনা করব না। তারপরও যে প্রশ্নটা স্পেসিফিকলি তুলেছেন সেটি হচ্ছে বিএনপি সম্ভবত মনে মনে চেয়েছিল, আপনি নিজেও একটি কন্টেন্টে যে শিরোনামটি ছিল, তাহলে বিএনপি কি মনে মনে চেয়েছিল? সম্ভবত চেয়েছিল। তার কারণ যখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি ওঠে তখন বিএনপি উদারতার পরিচয় দিচ্ছিল, না আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী না। যখন কিছু জঙ্গি আর কিছু রাজনৈতিক দল তারা এই আওয়াজটি তুললো যে আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করতে হবে, তখন হুট করে, মানে তাড়াহুড়া করে 2 দিনের মধ্যে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধন করা হলো। যেহেতু জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর একটি চাপ ছিল যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক না,
সেই জায়গায় তারা কি করলো, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলো, সন্ত্রাসবিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করলো, করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলো। এখন যেহেতু 30 দিনের মধ্যে অতীত অধ্যাদেশ আকারে হয়েছিল সংশোধনীটা রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে, পরবর্তী প্রজ্ঞাপন করা হলো ডক্টর ইউনূসের নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এখন 12ই এপ্রিলের মধ্যে যদি এটা না তুলে বা রেটিফাই না করে, তাহলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি রাজনীতিতে চলে আসবে। এই জন্য সেটি আইন করা হচ্ছে যে সন্ত্রাসবিরোধী অভিযোগে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়, এবং এর সঙ্গে শাস্তি বিষয়টা সংযোজিত করা হচ্ছে। আপনি দেখুন, এই আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষও যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তাদেরকেও আটক করা হয়েছে বিভিন্ন লেনদেনের জায়গা থেকে। চাঁদা চেয়েছে, পায়নি, তাকে ধরে আওয়ামী লীগের সাজিয়ে ধরা হয়েছে, এই সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কোনো শাস্তি নির্ধারণ করা যায়নি, যেহেতু ওটা কোনো অপশন নেই, শুধু ধরা হয়েছে মিছিল মিটিং করার অভিযোগে। আমার সাথেও জেলের মধ্যে অনেকেই ছিলেন যারা ওই মাসের পর মাস এখনো পর্যন্ত কারাগারে রয়েছেন, এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে নতুন নতুন মামলা যাচ্ছে। এখন তাদের শাস্তি বিধান করা যাচ্ছে না, শাস্তি দেওয়া যাচ্ছে না, ওই যে অপশন তো নেই। এই জন্য শাস্তির বিধানটি যুক্ত করা হচ্ছে। নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে শাস্তির অপশনটি আছে, কিন্তু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সংগঠনের সাথে যারা জড়িত পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে থাকবে, তাদের কোনো শাস্তি বিধান নেই। এই জন্য এটি জড়িত করা হচ্ছে, রেটিফাই করা হচ্ছে, নতুন করে সংযোজিত করা হচ্ছে। এখন আওয়ামী লীগ অটোমেটিক্যালি চলে আসতো। এটি করে কি হবে, এই সরকারকে নতুন করে প্রজ্ঞাপন জারি করতে হবে যদি আওয়ামী লীগের রাজনীতি ওপেন করতে চায়। অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে বর্তমান সরকার একটু খেলবে, তারা যাতে একটু নতজানু হয়, নাকে দড়ি দিয়ে ঘুরানো হবে, সেই কাজগুলো করছে। আরেকটি বিষয় হতে পারে, যদি এটি হয়, আমি জানি না, এটা বলা ঠিক না, এটা আমার ধারণা, যদি সরকার সত্যি গণতান্ত্রিক হয়ে থাকে, যদি সরকার সত্যি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে চায়, প্রথমে যেটি বলছিলাম যে আত্মঘাতী হবে যদি আওয়ামী লীগকে সত্যি সত্যি নিষিদ্ধ করতে চায়, সেই জায়গায় যদি অনুধাবন করে থাকে, সম্ভবত বলটি আদালতের কোর্টে দিতে চাইছে সম্ভবত। আমি যদি পজিটিভলি ধরি, এখন এটি আইন হবে, আওয়ামী লীগ আরো একটা আনসার্টেনিটির মধ্যে চলে যাবে, কবে রাজনৈতিক নিষেধাজ্ঞা কার্যক্রমের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞার বিষয়টি উঠবে না উঠবে। তখন আওয়ামী লীগ হয়তো আদালতে যাবে, আদালতে গিয়ে তারা এটির বিরুদ্ধে রিট করবে। তখন হয়তো আদালত নির্দেশ জারি করবে যে না, যেই অধ্যাদেশের বলে বা যেই আইনের বলে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, এটি অবৈধ। যখন আদালতে রায় চলে আসবে, তখন আওয়ামী লীগ ওপেন হয়ে যাবে। তখন সরকার বলতে পারবে যে না, আমরা তো কিছু করিনি, এটা আদালতের নির্দেশে আওয়ামী লীগ ওপেন হয়ে গেছে। জামাত এনসিপি যে চাপটা দিত সরকারের উপরে, সেটি হয়তো হবে না। আমি বলছি, আমাদের আশাবাদের জায়গা থেকে গভর্নমেন্টের প্রতি যদি গণতান্ত্রিক মনোভাবের জায়গা যদি আমাদের আস্থা থেকে থাকে, সেই জায়গা থেকে বললাম, হতে পারে, অস্বাভাবিক কিছু না। না, আশাবাদ আপনি করছেন, কিন্তু এত কিছু তো করার দরকারই ছিল না যদি এবার এটা না তুলতো। এই 15 দিনের মধ্যে তাহলে না তুলতো। এনসিপি জামাত বলতো যে ডক্টর ইউনূস নিষিদ্ধ করেছিল, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল, আর তারেক রহমান এসে ফ্যাসিবাদকে সুযোগ করে দিলেন। খুব মজার একটা ব্যাপার আছে, যাই হোক, এটা নিয়ে আলোচনা আমাদের দীর্ঘ চলতে থাকবে, তবু ওইটুকু বলি আমি শেষ করি। যে অধ্যাদেশটা করেছিল, সেখানে বলা হয়েছিল যে যতদিন বিচার কার্য শেষ না হবে, ততদিন পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হবে। তো একটা প্রশ্ন, বেসিক প্রশ্ন, বিচার কার্য তো শুরুই হয়, পুরো মামলা কি হয়েছে হয়তো না। এটা তাদের বক্তব্য, এই এক্সপার্টদের বক্তব্য। যুক্তরাষ্ট্রের ভেতরেও বাইরেও যুক্তরাষ্ট্র এখানে বিলিয়ন ডলার ব্যয় করেছে। এ পর্যন্ত যতটুকু হিসাব পাওয়া গেছে, 26 থেকে 30 বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ব্যয় করেছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এর বিপরীতে ইরানের কি পরিমাণ ক্ষেপণাস্ত্র, ইরানের তো ক্ষেপণাস্ত্র কিছু ছিল, তারা তো যুক্তরাষ্ট্রকে এই ক্ষেপণাস্ত্রগুলি প্রতিরোধ করেছে। দেখা গেছে ইরানের যা ক্ষেপণাস্ত্র ছিল, তার মাত্র 30 থেকে 40% ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে। তার মানে তারা 40 দিন যুদ্ধের পরেও তাদের অর্ধেক ক্ষেপণাস্ত্র শেষ হয় নাই। আর এর মধ্যে তারা নিজেরাও ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছিল, উৎপাদন করছিল।
কাজে এই যুদ্ধ না থামালে যুক্তরাষ্ট্র যদি খুব একটা সুবিধা করতে পারতো তা কিন্তু নয়। অনেকেই বলছে যুক্তরাষ্ট্রের এত ব্যয় হলো কেন? এত ব্যয় হলো এই কারণে যে মনে করেন একটা বলা হচ্ছে যে ইরানের যে ড্রোনগুলি ছিল, এটা তো ইরান নিজেরা বানিয়েছে, অত মূল্যবানও না, কিন্তু এই ড্রোনগুলোকে থামাতে যুক্তরাষ্ট্রের মহামূল্যবান একটা ক্ষেপণাস্ত্রকে ব্যবহার করতে হয়েছে। তো যে কারণে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে অনেক অনেক বেশি। এবং সব মিলিয়ে অবস্থানটা হলো ট্রাম্পের একটা শোচনীয় পরাজয়। এটা ট্রাম্পের নিজের দেশ এবং ট্রাম্পের যারা নাকি মিত্রদের যারা আছে এবং বাইরের যাদের দেশ আছে, সারা বিশ্বের কাছে এটা এখন স্পষ্ট যে এই যুদ্ধে ট্রাম্প চূড়ান্তভাবে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। এর মাধ্যমে ট্রাম্পের দেশে মানে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তার ধস নেমেছে, জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে এবং ট্রাম্পের সারা দেশে যে জনমত জরিপ করা যেটা হয়, মানে তার যে এইগুলি পোলিং যেগুলো হয়, সেখানে তাদের একটা অ্যাপ্রুভাল রেটিংয়ে তাদের মানে ট্রাম্পের অনেক কমে গেছে। এখন বোধহয় সেটা 36% নেমে এসেছে। এবং একাধিক জরিপে দেখা গেছে, বিশেষ করে পিউ রিসার্চ সেন্টার নামে একটা প্রতিষ্ঠান আছে ওরা একটা জরিপ করে দেখিয়েছে যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের 61% মানুষ ট্রাম্পের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিলেন। বিশেষ করে তরুণ ভোটার এবং স্বতন্ত্র ভোটাররা এই যুদ্ধের তীব্র বিরোধিতা করেছে। এখন প্রশ্ন হলো যে ট্রাম্পের এই অবস্থা কেন? ট্রাম্পের অনেকে বলছেন যে ট্রাম্পের মানসিক সমস্যা আছে, তার মানে একজন মনোবিজ্ঞানীর একটা বক্তব্য পড়লাম, তিনি বলেছেন যে ট্রাম্পের বাবার নাকি অ্যালঝাইমার রোগ ছিল, উনি নাকি ভুলে যেতেন কি হচ্ছে না হচ্ছে, এবং সেই রোগের অনেকটা প্রভাব তারা ট্রাম্পের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন। এলোমেলো কথা, এবং ওনার একটা কথা যুদ্ধের একদম শেষ পর্যায়ে এসে একটা মানে ভয়ঙ্কর কথা বলেছেন। ওনার ট্রুথ সোশ্যাল নামে ওনার নিজস্ব যে এটা আছে সোশ্যাল মিডিয়া, সেখানে উনি বলেছিলেন যে উনি নাকি আর তার যে একটা সে আলটিমেটাম দিয়েছিল, যে আলটিমেটাম না মানে তাহলে পুরো ইরানের সভ্যতাটাকে উনি ধ্বংস করে দেবেন। এখন একটা সভ্যতাকে আপনি ধ্বংস করবেন কিভাবে? তাহলে উনি আসলে পারমাণবিক বোমা নিক্ষেপের একটা হুমকি দিয়েছিলেন। এবং এই যে ট্রাম্পের বক্তব্য, এই কথাটাকে দেশের অভ্যন্তরে এবং বাইরে সবাই কিন্তু বলেছেন যে এটা একটা গণহত্যামূলক এবং অসংলগ্ন আচরণ। এবং সে কারণে দেশের মধ্যে আমেরিকাতে এরই মধ্যে ট্রাম্পকে ইমপিচমেন্ট করার জন্য, অভিশংসন করার জন্য একটা দাবিও কিন্তু এর মধ্যে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে যে এই যুদ্ধে আসলে ট্রাম্প পারল না কেন? এত বড় শক্তি হওয়া সত্ত্বেও ট্রাম্পের আসলে দুর্বলতাগুলি কোথায় ছিল? মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কেন তারা ইরানকে পরাজিত করতে পারলো না? এটা না পারার কারণ হলো যুক্তরাষ্ট্র অনেক শক্তিশালী, কিন্তু তাদের না পারার মূল কারণ হলো কিছু কৌশলগত, অর্থনৈতিক এবং ভৌগোলিক কারণ। প্রথম যে কারণটা বলা হয়ে থাকে সেটা হলো যে ইরান প্রথমেই এই যুদ্ধের কয়েকদিনের মাথায় সে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী হলো সারা দুনিয়াতে তেল পরিবহনের একটা গুরুত্বপূর্ণ পথ, এবং এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে সারা দুনিয়া, এমনকি আমেরিকাতেও তেলের দাম হু হু করে বেড়ে গিয়েছিল। আমেরিকার এক গ্যালন তেলের দাম $7 পর্যন্ত উঠে গিয়েছিল। এটা অস্বাভাবিক একটা দাম হয়েছিল। একটা কারণ ছিল। আরেকটা কারণ বলা হয়ে থাকে ইরানের যুদ্ধ কৌশল, রণকৌশল যেটা ছিল, এটাকে অ্যাসিমেট্রিক রণকৌশল বলা হচ্ছে এটাকে। এবং ওরা কী কাজটা করেছে, তারা সরাসরি সম্মুখ যুদ্ধে না যেয়ে ইরান তাদের কিছু ড্রোন এবং নিখুঁত কিছু মিসাইল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধটাকে অত্যন্ত ব্যয়বহুল করে দিয়েছে। এবং যুক্তরাষ্ট্র তার একটা দামি ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে ইরানের খুব সস্তা ড্রোনকে ধ্বংস করতে হয়েছিল, যে কারণে তারা একটা বড় ধরনের অর্থনৈতিক বোঝার মধ্যে পড়ে গেছে। এর বাইরে ইরান আরেকটা যুদ্ধ কৌশল অবলম্বন করেছিল, সেটা হলো তাদের যে প্রক্সি নেটওয়ার্ক আছে বিভিন্ন রকম, যেমন হিজবুল্লাহ, হুতি, এদের মাধ্যমেও এরাও এই যুদ্ধে নানাভাবে অংশ নিয়েছিল। এবং তারা মানে ধরেন এখান থেকে কোনাকুঞ্চি দেওয়া এই পথে, ওই সমুদ্র পথে তারা কিন্তু অ্যাটাক করা শুরু করেছিল, যে কারণে
যুক্তরাষ্ট্রের যে অবস্থাটা হয়েছে, অনেক সময় এরকম হয় না, আপনি বিশাল একটা মিসাইল নিয়ে গেলেন, মিসাইল নিয়ে যে আপনার উপর মনে করেন মৌমাছি লেলিয়ে দেওয়া হলো। এখন এই মৌমাছির কি আপনি কি মিসাইল দিয়ে মারতে পারবেন? অনেকটা ঘটনা ঘটেছে এরকম। ইরান বিশাল নিয়ে গেছে, কিন্তু এই যে খুঁটিনাটি আক্রমণ, ছোটোখাটো আক্রমণ, কোনাকুঞ্চি দিয়ে আক্রমণ, এইগুলো তাকে আসলে ব্যতিব্যস্ত করে দিয়েছিল। আর তাছাড়া আরেকটা, যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন রকম ঘাঁটি ছিল বিভিন্ন দেশে, সেগুলির মধ্যে এরা অ্যাটাক করছিল, এবং সেই অ্যাটাকগুলিও তাদের জন্য বড় একটা ক্ষয়ক্ষতির কারণ হয়েছিল। ইরানকে পরাজিত করতে না পারার আরেকটা বড় কারণ হলো যে ইরান এমন একটা দেশ, এই দেশটার একদিকে পাহাড়, আরেকদিকে নদী, আরেকদিকে মানে পানি, এখানে জয় করা আসলে খুব কঠিন ছিল, এবং এখানে আসলে পদাতিক বাহিনী দিয়া ইরানকে জয় করা অসম্ভব। কাজেই যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল যে বিমান হামলা এবং নৌ হামলা দিয়ে পর্যস্ত করা যায় কিনা। বিমান হামলা কিছুটা ক্ষতি করতে পেরেছিল, কিন্তু হারানো সম্ভব হয়নি, এবং পদাতিক বাহিনী না ঢুকলে একটা দেশকে আসলে পরাজিত করা কঠিন। আরও একটা কারণ ছিল তাদের আমেরিকার জন্য, যে নাকি খুবই নেতিবাচক এবং বিব্রতকর কারণ, সেটা হলো যে আমেরিকা যাদেরকে মিত্র মনে করতো, ইউরোপিয়ান দেশগুলো, তারা এই যুদ্ধে আমেরিকার সঙ্গে সহযোগিতার হাত বাড়ায়নি। তাদের বক্তব্য ছিল, আপনি তো নেটোর সঙ্গে আলাপ করে যুদ্ধ শুরু করেননি, যুদ্ধ উনি শুরু করেছিলেন একা একা। যে কারণে, এবং যুদ্ধের পরপরই এই ইউরোপিয়ান দেশগুলোতে কিন্তু তেলের দাম অনেক বেড়ে গিয়েছিল, যে কারণে ইউরোপিয়ান দেশগুলো নিজের দেশের সমস্যাকে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে সেনাবাহিনী পাঠাতে রাজি হয়নি, এবং এই রাজি না হওয়ার কারণটাও কিন্তু তার জন্য ছিল খুবই বিব্রতকর। আর সবচেয়ে যেটা বড় কারণ ছিল যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, মানে যুক্তরাষ্ট্রের মধ্যে, সে রাজনৈতিকভাবে এই যুদ্ধকে নিয়ে বড় একটা চাপের মধ্যে পড়ে গিয়েছিল। সামনে কিন্তু তাদের একটা নির্বাচন আছে, এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি, মানে যে পার্টির প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আছেন, সেই পার্টির সামনে একটা বড় পরাজয় সবাই দেখতে পাচ্ছে এই যুদ্ধকে কেন্দ্র করে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে নিজেকে মানে যুদ্ধের বিরোধী একজন প্রেসিডেন্ট হিসাবে প্রচার করেছিল, এবং সে নির্বাচিত হওয়ার পর তো সে কিন্তু নোবেল শান্তি পুরস্কারও দাবি করেছিল যে সে যুদ্ধ থামিয়ে দিচ্ছে, তাকে শান্তি পুরস্কার দেওয়া হোক। তো এরকম একটা লোক যখন নিজেই একটা সবচেয়ে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে অপমানকর যুদ্ধে জড়িয়ে গেল, এবং সে কারণে তার দলের যে একটা সমর্থন ছিল মানুষের মধ্যে, সেটাও কিন্তু কমে গেছে। এবং সবচেয়ে যে ক্ষতিটা হয়েছে যুক্তরাষ্ট্রের, তারা যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিল যে ইরানের পরমাণু কর্মসূচিকে চিরদিনের জন্য বন্ধ করবে, ইরানকে পদানত করবে, ইরানের নিজেদের শাসন বসাবে, তার কোনোটাই অর্জন হয়নি। বরঞ্চ হরমুজ প্রণালীতে এখন ইরান বলছে এখানে তারা টোল বসাবে, এবং যদি তার টোলটা বসাতে পারে, এখান থেকে যত জাহাজ যাবে সে টোল নেবে, এবং খুব দ্রুতই তাদের যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে এই টোল দিয়েই তাতে সেটাকে মানে আপনার কভার করতে পারবে। আর যুক্তরাষ্ট্রের অবস্থা, তারা এরই মধ্যে তাদের সামরিক ব্যয় প্রায় 1.3 ট্রিলিয়নের মতো তারা করার জন্য আগামী বাজেটে প্রস্তাব দিয়েছে, যা নাকি সারা মানে যুক্তরাষ্ট্র জুড়ে একটা ব্যাপক আতঙ্কের তৈরি করেছে। কারণ এত টাকা যদি সামরিক ব্যয়কে দিতে হয়, ব্যয় করতে হয়, তাহলে কিন্তু অন্যান্য প্রয়োজনীয় খাত, শিক্ষা, স্বাস্থ্য, ওই সমস্ত খাতে কিন্তু বরাদ্দ আরও অনেক কমে যাবে। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে অনেক শক্তিশালী দেশ আমেরিকা, যুক্তরাষ্ট্র সারা দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী দেশ, কিন্তু এই শক্তিশালী দেশটি আরও একটি শক্তিশালী দেশ ইসরায়েল, তাদেরকে সঙ্গে নিয়েও তুলনামূলকভাবে অনেক কম সামরিক শক্তির দেশ ইরানকে কিন্তু তারা পরাজিত করতে ব্যর্থ হয়েছে। মূল কারণ, তারা একটা ইরানের উপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, এবং এই অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে এত শক্তি নিয়েও তারা কিন্তু এই যুদ্ধে বিজয়ী হতে পারেনি। ট্রাম্প এখন চেষ্টা করছে নানাভাবে বলে, না আমরা যুদ্ধে জিতেছি, আমরা অমুক করেছি, আমরা তমুক করেছি। আসলে তারা কিছুই করতে পারেনি, বরঞ্চ প্রমাণ হয়েছে যে ইরানের সঙ্গে যুদ্ধ করে ইরানকে পরাজিত করা যায় না। তবে শঙ্কার একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো ট্রাম্পকে যারা চেনেন, উনি সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন। যুদ্ধবিরতি হলেও উনি আবার আক্রমণ করবেন কিনা সেটা বলা কিন্তু বড় কঠিন। যে জন্য এই যুদ্ধবিরতির সময় কিন্তু 10টা চুক্তিও হয়েছে, যে এই 10টা চুক্তি সবাই মেনে চলবে, এবং সেই চুক্তি